ঘটনাটা আমরা জানছি হচ্ছে কালকে সকাল ৬টায় আমার মানে সেজ ফুফুর মাধ্যমে, যেহেতু আব্বুরা যে যে এরিয়াটাতে থাকে, যে ক্যাম্পটাতে থাকে, ওইখানে হচ্ছে আমার ফুফুদের এলাকার অনেক আত্মীয় স্বজন থাকে। তো ওদের মাধ্যমে আমার ফুফু জানছে সকালবেলা, ভোরবেলা। তো আমার ফুফু আমার আম্মুকে সকালবেলা জানাইছে। তখনও শিওর ছিলাম না যে এত বেশি বেশি খারাপ কিছু হয়ে গেছে, পরে আস্তে আস্তে শিওর হয়েছে। আর বাবার সাথে শেষ কথা হচ্ছে ১ তারিখ, এই মাসের ১ তারিখে সন্ধ্যা ৭:৩০টায় লাস্ট কথা, মানে বাবা ডিউটিতে যাওয়ার আগে, ঘটনা ঘটার আগে আর কি। কি বলেছিলেন ওনার বাবার সাথে শেষ কথা কি হয়েছিল আপনার, কি বলেছিলেন আপনি? ওই ঈদের ব্যাপারে বাবা তো এখনই দেশে থাকার কথা ছিল, কিন্তু ওই ২৫ সালে উমরা হজ করার জন্য কিছু ছুটি ওইখানে কাটাই ফেলার জন্য জানুয়ারি ১ তারিখ আর দেশে আসতে পারেনি। আমাকে বলছিল হয়তো এই রোজায় ১৫-২০ রোজাতে, আর নাহলে কুরবানে মাস্ক দিয়ে আসবে, এরকম কিছু একটা হোপ দিছিল, এতটুকুই জানি। ওরকম আনার কথা হয় নাই, মানে আমি আগের থেকে অনেক সময় এমনও জিনিস আমি বলে ভুলি যাই, কিন্তু আমার বাবা ভুলে না, ওটাকে নোট করে রাখে। মানে আর আমার বাবার পরিচিত বা আমাদের পরিচিত কেউ দেশে আসলে তো অলওয়েজ কিছু না কিছু আমার জন্য পাঠাবে। আমার কোনো শখ আসলে অপূর্ণ রাখে নাই। আর আমি যেহেতু আমার বাবা আমার একমাত্র মেয়ে, আমার কষ্টটা আসলে আরো বেশি। আমার সব স্মৃতি বাবার সাথে অনেক বেশি। বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের মতো। দূরে থাকলেও কি হবে, এমনও হয়তো আমরা কথা বলা শুরু করলে ১-২ ঘন্টা আমরা টানা কথা বলতাম। বাবা বিরক্ত হইতো না, আমার সব কথা মন দিয়ে শুনতো। বাবা আমাকে সবসময় বলতো, তোমার সব ভালো কাজে বাবা অ্যাপ্রিসিয়েট করি, তুমি বাবা যতদিন আছি তোমার সাথে আছি, তোমার চিন্তা করা লাগবে না। ওনারা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সকালে ফজরের নামাজ পড়ে আমার কাছে সংবাদ আসে যে এই অবস্থা। তখন তো পরিস্থিতি বুঝতে পারেন কেমন আছে। এখন এই লোকটা যে মারা গেছে তার পরিবারের মধ্যে একমাত্র উপার্জন ছিল উনি, একটাই মেয়ে। এদের মনে করেন বাড়ি ঘর যেটা ছিল সেগুলো সম্পূর্ণ সাগরে বিলীন হয়ে গেছে, বর্তমানে কোনো থাকার জায়গাও নেই। আর এই পরিবারে এই লোক চলে যাওয়ায় মানে এদের পরিবারটা নিঃস্ব। আর এখন আমাদের সর্বপ্রথম দাবি হলো, যদি সরকারের থেকে এম্বাসির মাধ্যমে সম্ভব হয় আমাদের লাশটা যেন দ্রুত গতিতে দেশে পাঠাতে পারে। তদুপরি সরকারের কাছে আরেকটা দাবি করবো, এটা এসে যেন বিদেশে ছিল দীর্ঘ ২৭ বছর কিছু করতে পারে নাই, শুধু ছেলে মেয়েটা মনে হয় ক্লাস 8 পর্যন্ত পড়তেছে। তার ভবিষ্যতে তারা যেন চলতে পারে এবং তাদের যে একটা বর্তমানে পরিস্থিতি তার একটা সমাধান করার জন্য সরকারের প্রতি আমরা জোরালোভাবে আবেদন করতেছি। এবং ওখানকার এম্বাসি যারা আছেন, এম্বাসির মাধ্যমে তাদের যেটুকু পাওনা বা যা কিছু করার জন্য সরকারের যে একটা উদ্যোগ, এটাই আমরা কামনা করতেছি। কল দিয়ে হোমওয়ার্ক করে কান্না করতেছে, বললো যে কি বাসার দিকে আসেন। আমি তড়িঘড়ি বাসায় চলে আসলাম। বাসা আসার পর আমার বোনে আমাকে কান্নাকাটি করতেছে। বোনে বললো যে কি অবস্থা, ওখানে তো আমার এই বোমা পড়ছে, আমার আব্বুর নাই। এর কিছুক্ষণ আগে আমি উঠার আগে দিয়ে আমার ছোট ভাই ওখান থেকে কল দিয়ে আমার নিশ্চিত করছে। আমার বললো ভাইয়া ওই দুলাভাই নাই। এরপর দিয়ে আমি পুরো উঠলাম। উঠার পরে আমার ওখানে বাইরে, আমি যখন দেশে বন্ধুর মধ্যে দ্বিতীয়, সবার বড়, তো ওখানে অনেকের সাথে অনেকের ফোন নাম্বার আমি সংগ্রহ করলাম। আমার নাম্বার অনেকের কাছে ছিল। ওরা আমার কাছে কল দিয়ে বলল, ঘটনাস্থলে যেখানে আমার এক জ্যাঠাতো ভাই ছিল, জ্যাঠাতো ভাই খবর পেয়ে সাথে সাথে ওখানে গেছে। যাওয়ার পরে দিয়ে তখন বিস্তারিত আমাকে যা বলল, বোমাটা ওরা কাজ শেষ পর্যায়ে ওরা ছাদে উঠছে, শিবের উপরে উঠার পরে দিয়ে ওরা ৩ জন লোক ছিল। ওঠার পরে হঠাৎ করেই মানে কোথায় থেকে মানে এটা বোমা আসলো, আসিয়ে ওর মাথার পিছনে অংশ পড়ছে। পড়ার পর দিয়ে আশেপাশে যারা ছিল ওদের রক্তাক্ত হয়ে গেছে। ওর মাথায় রক্ত আঘাতেই পুরো আশেপাশে যারা ছিল রক্তাক্ত হয়ে গেছে। এরপর দিয়ে একজন বললি যে তারেক বাড়ি গায়ের রক্ত, এটা ওরা হাউমা করে ওখানে নামলো। এরপর দিয়ে ওদের উদ্ধার কর্মীরা গেল, গিয়ে ওখান থেকে নামাই ওদের অ্যাম্বুলেন্স করিয়ে হসপিটাল নিয়ে গেল। ওই অবস্থায় ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা আপনজন কে আছে, বললো আমি আপনজন আছি, আমার ভাই। তখন ওর কাছ থেকে বিস্তারিত এগুলো নিলে পরে বললে আমরা জানাবো কোন হসপিটাল নিচ্ছে, পরে জানাবো। ওরা আমাদেরকে বেশ এই প্রায় 2টার সময়, বাংলাদেশ সময় 2টার সময় ওদের অফিস থেকে আমাদেরকে জানালো
যে এস.এম. তারেক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তখন 2টা বাজে আমরা জানতে পারলাম উনি মারা গেছে। আপনার সাথে সর্বশেষ কি কথা হয়েছিল? আমার সাথে 2 দিন আগে, মানে মারা যাওয়ার 2 দিন আগে ভিডিও কল দিছে। আমি এদিকে আসছিলাম, আসার পরে দিয়ে আমাকে কল দিয়ে বোনের সাথে কথা বলতেছি, ওই টাইমে আমি আসছি। আসার পরে দিয়ে আমাকে বললো যে কি, যে এখানে তো আমাদের এখানে তো বোমা পড়ছে। তখন সে আমাকে এই বোমাটা দেখালো যে ও মুখখানের বোমা পড়ছে। এরপরে দিয়ে আমি তাকে সতর্ক করলাম, কারণ প্রবাসে আমার বাইরে আছে আর 3 জন ভগ্নিপতি আছে। প্রতিদিন আমি ওই বোমাটা দেখার পরে বাংলাদেশি নিউজ দেখার পরে সতর্ক করলাম, আমরা একটু সতর্কতা থাকেন, ওখানে কোথায় কি হয় এটা তো বলা যাচ্ছে না। যেদিন মারা গেছে সেদিন রাত্রেও আমি কথা বলছি।